This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় দুলাল সরকারকে গুলি খেয়ে মরতে হয়েছে। সেই মালদাতেই আবার তৃণমূল নেতাকে থেতলে মেরে দেওয়া হলো। গতকাল তোলপাড় হলো তা নিয়ে। এবার পুলিশ যাচ্ছে কোন দিকে আমরা? ওইখানে ঘটনাস্থল, ওইখানে সেখানে জাকিররা দাপটের সঙ্গে এসে খুন করে চলে গেছে। আর এখানে হচ্ছে এই সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, এবং সেখানেই কিন্তু পরিষ্কারভাবে সেখানে এই কথাটা লেখা রয়েছে, অস্ত্র লইয়া ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এই অস্ত্র লইয়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ স্পষ্ট করে দেওয়া আছে আদেশানুসারে এই বয়ানটা। কারণ এখানে কিন্তু আকছাড়ার অস্ত্র নিয়ে যাতায়াত একেবারে অবাধে, যেখানে পুলিশ বলছে যে নাকি গুলি ছোড়া হয়নি। করে যাকেদের আমরা শাস্তি চাই, আমরা 5-6টা ছেলে মেয়ে, আমার বাবাকে মোটরে মেরেছে তো আমি শাস্তি চাই আমার বাবার। কিরকম বুক ফুলে দৌড়ে পড়েছে আর বকুলদের পরে অত্যাচার করছে, কেউ কে দেখেন ধরা পড়েনি। টাকা হাত খরচা লিবি, কই রফিকো কই হাত খরচা লিবি, 10%, 15% টাকা লিছি, দেখিলে বোঝা দেখি রে এবারে তোর কিনে আমি 20 দিন 1 মাস ভরা গাছে শুতেছি, পাপ করিনি তাও শুতেছি, তোকে প্রেসিডেন্ট করা এটা হিসাব তোকে দিতে হবে, তোকে এটা হিসাব দিতে হবে। প্রধান 2টাতে প্রধান করিয়েছি, বিহারে রয়েছি 1 মাস ভরা, এটাও হিসাব দিতে হবে প্রধান। সারা 10%, 5% হাত খরচা নিবি, দেখছি রে বোঝা রে, 2 বোঝা করে ঘাস কাটতে হয়েছে রে। কাটটা লুটবি লুট না রে, একদিন হিসাব দিতে হবে তোকে। তুই কতটা টাকা লুটেছি, কাটটা কয় % টাকা লিছি, ভবিষ্যৎ তোর খুবই খারাপ আছে রে, টাইম নাই তোর। জাকির হচ্ছে এরিয়া গেছিল ঈশা খান বাবুর লোক, হ্যাঁ, তারপরে এসছে কার লোক বলতে পারবো, এখন বর্তমানের ওই সাজিগুলোর সাথে উঠাবাস করে। নলেজ অর কনসেন্ট অফ দি ব্লক প্রেসিডেন্ট এক্সিস্টিং, ওরা একটা লোকের ইনস্ট্যান্স ওরা তৃণমূলে জয়েন করেছে রিসেন্টলি। ওই জাকির এবং নয়গ্রামের নাসিমের গ্যাং একটা, এবং জাকিরের লোকজন, উনি কিন্তু দীর্ঘদিনের তৃণমূল নেতা নাই, উনি কিন্তু কংগ্রেস করতেন, এবং কংগ্রেস কি ওর কাজই হচ্ছে সোশ্যাল কি বলে পরে তৃণমূল হয়েছে, কিন্তু কোনো অফিসে যোগাযোগ না। এইটা ব্লক প্রেসিডেন্ট করিয়েছে এবং কেউ জানে না এটা ব্লক প্রেসিডেন্টকে, সারিউল ইসলাম। আচ্ছা, পুলিশ কি ভয় পেয়ে যায়? বাবা, ব্যাপারটা তৃণমূলের, এর মধ্যে না ঢোকাই ভালো। তাই কি তৃণমূল নেতারা এত বেপরোয়া হয়ে উঠতে পারেন? দেখুন, গোষ্ঠীবাজি তো আছেই, কারণ বকুল শেখ তৃণমূলী, আবার এই জাকির যে মেরেছে সেও তৃণমূলী, হাসা যে মারা গেছে সেও তৃণমূলী, মানে তৃণমূলকে মারছে। আর এই দ্বন্দ্ব যে আছে, আজ অভিষেক ব্যানার্জি খুলেআম মেনে নিয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল, লক্ষের উপর দলীয় পদাধিকারী, তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে, এবং এটা স্বাভাবিক, এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম এনেছে, অর্থাৎ চুরি চামারি করে যেমন করে হোক নিজের পেট ভরো, পয়সা রোজগার করো, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা কনসোর্সিয়াম, আমরা যেটা বলি কোম্পানি, যাদের কাজ হচ্ছে যেন তেন প্রকারেণ পকেট ভরা ছাড়া এদের কোনো কাজ নেই। দলে যে গোষ্ঠী কন্দল থাকে সেটা ঠিক আছে, সেটা মানলাম, সব দলেই থাকে। রাগ হলেই সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দেওয়া, এইরকম আমরা কোথাও দেখিনি। আপনারাই এইসব অ্যান্টি সোশ্যালদের পুষে রেখেছে। যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে কোনো পদ পাওয়া নিয়ে নয়, তাহলে তাকে পার্টির পিওর রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়। এখানে লড়াইটা হচ্ছে পদ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতে পারবো। মালদার 2.5 কোটি টাকা কাঠা জমি, সেখানে কারো মাথায় বন্দুক ধরে তাকে 10 লক্ষ টাকায় সেই বা 20 লক্ষ টাকায় ওই জমিটা লিখিয়ে নিতে পারবো। আর আজকে যা চলছে, এসব পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি। সকাল দুপুর সন্ধ্যে খুন, শুট আউট, গুলি, থেতলে মারা, তৃণমূলের বড় নেতা তার সঙ্গে মাঝারি নেতার লড়াই,
এ কোনোদিন বাম আমল কেন অন্য কোনো সময়তে এরকম অবস্থা কেউ কখনো দেখেনি। আপনাদের হাতে আর নেই অভিষেক বাবু, নাই আপনার পিসিমার হাতে, হাত থেকে বেরিয়ে গেছে। এখন আমাদের পশ্চিমবঙ্গ চালাচ্ছে কিছু ক্রিমিনাল, কিছু অ্যান্টি সোশ্যাল আর কিছু টেররিস্ট। কার্যত মুসল পর্ব তৃণমূলে কন্টিনিউ করছে, শুধু মালদা না, নানান জেলায়। এমনকি ভাইপো কি বলছে, আসল মাথাকে ধরেছি নাকি, ভাইপো কি বলছে তার উপর কি নির্ভর করে। ও যেটা বলেছে ঠিক, যে জল বড় হলে অনেকে ভিড়ে যায়, সেই ভিড়ে গেল। আজকে তারা তৃণমূল করে, কালকে কংগ্রেস করে, পরশু সিপিএম করে, তারাও অনেকে, আবার অনেকে যে ভিড়ে গিয়ে বিজেপি করেছে, আবার চলে এসছে। এরকম তো অনেক পার্টি থাকে। আর ক্রিমিনালদের কোনো দল হয় না। দুলালপুরের ঘটনায় তো তৃণমূল নেতাই যে আছে সেও তো ভিড়েছে। অরিজিনাল তৃণমূলের আদর্শ নিয়ে যখন মমতা ব্যানার্জি করে তখন তো এরা ছিল না। অভিষেককে সাপোর্ট করলেন ফিরহাদ হাকিম, তবে তার সঙ্গে যা জুড়লেন তা হলো যদি জঙ্গি বা দুষ্কৃতী হয়, মানে যদি দুষ্কৃতী হয় বিহার থেকে এসেছে, যদি জঙ্গি হয় বাংলাদেশ থেকে এসেছে, আর যদি তৃণমূল নেতা হয় যার বিরুদ্ধে অভিযোগ অন্য দল থেকে এসেছে, লেফট থেকে, সিপিএম থেকে এসেছে, কতদিন চলবে? যে কোনো অভিযোগকে অন্যের ঘাড়ে ঠেলে আর কতদিন চলবে? ধর্মের কল তো বাতাসে নড়ে। গত বছর মার্চ মাসের ছবি মনে করুন, গার্ডেন রিচ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কলকাতার বুকে কি করে তরতর করে অবৈধ নির্মাণ উঠছে। তারপর ঘুম ভাঙলো, বাঘা যতীন আবার চোখের সামনে। সব দেখে শুনে কলকাতার মেয়র বললেন বেআইনি নির্মাণের ভিত বাম আমলে। বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না, এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। ওই কলোনি এলাকাগুলো প্রথমে জলাজমি ছিল, সেগুলো ফিলিংও হয়েছে সব লেফট ফ্রন্টের সময়। ওই যে বললাম বাম আমলের ভূত। তৃণমূলের দুষ্টু নেতা বাম আমল থেকে এসেছেন, সিপিএম থেকে। আর বেআইনি নির্মাণ সব বাম আমলে ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছিল। তৃণমূল তো খালি বাড়িটা করেছে। তাহলে দুর্নীতির ভিত বাম আমল। 2011 পরিবর্তনের পর 13 বছর কেটে গেছে, এতদিনেও ভুলটা চোখে পড়েনি। ফিরহাদের নিশানায় বাম আমল। আর ওদিকে সকাল সকাল নেমে পড়লেন বামেরাই। এইভাবে সারা কলকাতা জুড়ে, যেখানে আপনারা জানেন যে গত 10, 11, 12 বছরে প্রায় 10,000 পুকুর বুঝিয়েছে ওরা। সারা কলকাতা জুড়ে সিন্ডিকেটের রাজত্ব কায়েম করেছে, সবুজ ধ্বংস করে দিচ্ছে। সকাল থেকেই বিক্ষোভ, প্রতিবাদে বামেরা। বাঘা যতীনে বহুতল ভেঙে পড়ার দায় কার? সে তো মঙ্গলবার থেকেই চলছে। আমি দেই না, আমি তো এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। আমি এখানে কাউন্সিলর 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এবং 1 বছর কোঅর্ডিনেটর ছিলাম 21 সাল পর্যন্ত। আমার সময়ে কোনো 4 তলা আনস্যাংশন কলোনি অঞ্চলে আমি করিনি। তাহলে দায় কার? মঙ্গলের পর বুধেও চলল। উনি তো 15 সাল থেকে 20-21 পর্যন্তই ছিলেন। তার কাছে আমার একটা প্রশ্ন, যে এই জমিটাকে বাস্তু করে দিল কি করে? এই জমিটা তো জ্বলছে, জলা জমি ছিল। আরে এটা 2012 সালের, এই অঞ্চলের সমস্ত মানুষ 2014 হ্যান্ডওভার। আমি কাউন্সিলর 15 সাল থেকে কোনো বেআইনি চারতলা নির্মাণ করতে দেইনি, ভেঙে দিয়েছি। সালে বিল্ডিংটা হয়েছিল, তখন কর্পোরেশনের বোর্ডটা ছিল ওনাদের। আর আমার যতদূর মনে আছে, আমি 2010 সালের জুন মাসে এসেছিলাম, 28শে জুন খুব সম্ভবত আমরা শপথ নিয়েছিলাম। তার আগে তো বাড়িটা তৈরি হয়ে গেছিল। মাটি খুললেই টাকা, অনুযায়ী তোলা, এই কালচার 2010 থেকে চালু করেছিল। দায়ে ঠেলাঠেলি চলছে, কিন্তু সত্যিটা কি? কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। 2010 এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর। তালার যে ঢালাই যারা বিল্ডিং যারা করলো, জোর করে করলো, আমরা তীব্র এটার নিন্দা করেছিলাম। কিন্তু জোর করেই তখন শাসক দলের কাউন্সিলর এই ঘটনাটা মানে করতে তাকে সাহায্য করেছিল প্রমোটার। এটা 2012-13 ঘটনা।
হ্যান্ডওভারটা পেয়েছে? হ্যান্ডওভার পেয়েছে, হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। 2014-তে ঘর ফ্ল্যাট কেনা হয় আর কি, মানে আমরা কিনে আসি। তার আগে মোটামুটি 2 বছর আগে বানানো হয়েছে। এবার 2016-17 দিকে ওই মানে বেসিক্যালি ঘরটা একটু একটা সাইডে একটু টিল্ট ছিল আর কি, হালকা। কথার জালে নিজেই কি জড়িয়ে গেলেন শাসক কাউন্সিলর? বাম আমল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র ছিলেন 5 বছর, 5 জুলাই 2005 থেকে 15 জুন 2010। তারপর মেয়র কে হন? শোভন চ্যাটার্জি। তার মেয়াদকাল 16 জুন 2010 থেকে 11 ডিসেম্বর 2018। আর তারপর থেকে মেয়র ফিরহাদ হাকিম। তাহলে সব দোষ ওই আমলে কি করে? প্রশ্ন থাকে। তবে প্রশ্ন তো আরো অনেক। একে একে জামিনই বা কি করে? জেনে গেছেন তো জ্যোতিপ্রিয় মল্লিক জামিনটা পেয়েছেন। জল্পনাটা শোনা যাচ্ছিল সবাই জামিন পাবেন। এরপর একে একে যখন জামিন হচ্ছিল, জ্যোতিপ্রিয় মল্লিকেরও জামিন হয়ে গেল। রেশন দুর্নীতি কাণ্ডে আর কেউ জেলে নেই, একমাত্র জেলে পড়ে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চ্যাটার্জি, একা কুম্ভ। আজ বাড়িও ফিরে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দেখুন সে ছবি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আজ ইডির বিশেষ আদালতে জামিন পেয়ে বাড়ি যাওয়ার সময় ছবিটা দেখতে পাচ্ছেন। এটা একদম বাড়ির কাছে যখন পৌঁছলেন, তার সল্টলেকের বাড়িতে ফিরেছেন আজ জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সময়ের ছবি দেখছেন। তবে রাজনীতি সরগরম হয়ে গেছে জ্যোতিপ্রিয়র জামিনে। আদালত যখন জামিনের আবেদন মঞ্জুর করেছেন, তাহলে আদালতও মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই, আটকে রাখার প্রয়োজন নেই এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। এইটা আদালত কনভিন্সড হয়েছেন বলেই তো জামিনটা মঞ্জুর করেছেন। এর বাইরে এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো কিছু বলা জনপ্রতিনিধি বা কেন্দ্রীয় মন্ত্রী কোনো হিসাবে আমার কোনো অধিকার নেই, কিন্তু সুপ্রিম কোর্টের রিসেন্ট কিছু রায় এসেছে, তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের দুর্নীতি মামলায় কিছু লোকের জামিন হয়ে যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষের দরবারে এই সমস্ত চোর জোচ্চল নেতারা তারা কোনো জামিন পাবেন না। গলফ প্রেমীর নিজের বাড়িতে তরুণীর নলিকাটা দেহ। ঘটনাস্থলে রয়েছে লালবাজারের হোমিসাইড শাখা এবং গলফ প্রেম থানার পুলিশও। সাউথ সিটি আবাসনে রান্নার কাজ করতেন মহিলা, ঘরের দরজা খোলা ছিল, আলমারি খোলা ছিল। কিছু খোয়া গেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। টোটকাটা আবার আগামীকাল।